দিনাজপুর রংপুর বিভাগের একটি জেলা। বাংলাদেশের 16টা পৌরসভার মধ্যে দিনাজপুর প্রাচীনতম একটি এবং 157 বছর ধরে দিনাজপুর শিক্ষা এবং সংস্কৃতির ধারক বাহক করছে। এবং কয়লার খনি নিয়ে অনেকে বলেছেন, আমি যদি কয়লার খনি নিয়ে বলি তাহলে আমি বলবো যে বাংলাদেশের অন্যতম বৃহৎ কয়লার খনিটি হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া এবং প্রত্যেক দিন এই কয়লার খনি থেকে 400 থেকে 500 মেট্রিক টন কয়লা উত্তোলন হয়। আবার যদি কেউ আবার ফসলের কথা বলেছে, অ্যাকচুয়ালি কিন্তু ধানের জন্য দিনাজপুর বিখ্যাত। আমি যদি দিনাজপুরের ধান নিয়ে বলি তাহলে আমি বলবো যে দিনাজপুরে যে পরিমাণ ধান উৎপাদন হয়, বাংলাদেশের 7 থেকে 8% মানুষের যে ভাতের চাহিদা এটা একটা জেলা থেকেই পূরণ হয়, 7 থেকে 8%। এই যে দেখেন, আমি দিনাজপুর সম্পর্কে 3টা তথ্য দিলাম, 3টাতে আমি নাম্বার দিছি। একটাতে পৌরসভা কত সালে প্রতিষ্ঠা হয়, কত বছর পরে আমরা আছি সেটা দিছি। দ্বিতীয়ত কতটুকু কয়লা উৎপাদন মানে উত্তোলন হয় সেটা আমি বলেছি, এবং তৃতীয়ত বললাম কত শতাংশ বা এই যে নাম্বার দিছি 7 থেকে 8% সারা বাংলাদেশের যে ভাতের চাহিদা বা ধানের চাহিদা সেটা দিনাজপুর থেকে পূরণ হয়। এইভাবে যখন আপনারা মানুষের সামনে কথা বলবেন তখন নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করবেন, দেন ইউ উইল বিকাম সামবডি। আপনি যদি কন্টিনিউয়াসলি নাম্বার দিয়ে কথা বলেন এই কম কথায়, তাহলে যারা শুনবে তারা মনে করবে এই লোকটা মনে হয় কিছু জানে, ভালোই জানে, নাহলে এভাবে সংখ্যা দিয়ে কথা বলে কিভাবে। অর্থাৎ কোনো ইতিহাস নিয়ে কথা বলতে গেলেও আমি যেটা নিয়ে কথা বলবো ওটার পিছনে 200-300 পাতার রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। আমি একটা কথা হাওয়ায় বলে দিলাম, ওটার কোনো প্রমাণ নাই, রেফারেন্স নাই, এটা হবে না। কোনো কথা বলতে গেলে সেটার পিছনে রেফারেন্স পয়েন্টটা কি সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আসছে লাইন আসছে, ওকে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হতে পেরেছেন আমি তাদেরকে বলবো যে আলোকিত সন্তান, এবং আপনারা সুযোগ পেয়েছেন। দেখেন, এই আজকের দিনেই পৃথিবীতে মানুষের সংখ্যা কত আপনারা জানেন? পৃথিবীর জনসংখ্যা কত জানা আছে? পৃথিবী হ্যাঁ না, ওকে। এবার আর অত জোরে বলতে হবে না, নাহলে আবার একটু পর আমাকে পানি খাইতে হবে। কোনটা? ওইটা কেন? আমি তো একটা তার চাইলাম যেটা মোবাইলে সেটিং করবো। তার বলতে যেটা দিয়ে আপনি চার্জ দেন, কেবল আছে না দাদা? এটা হচ্ছে 700 কোটি। হ্যাঁ, এই 700 কোটি লোকের মধ্যে 139 কোটি মানুষ এখনো পৃথিবীতে 2 বেলা ভালো মতো ভাত পায় না, খাবার পায় না। দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে নাম হাইতি। হাইতির শিশুরা এখন পর্যন্ত মাটির বিস্কুট বানিয়ে খায়। তাহলে খাবারের অভাবটা কি? আপনারা এইরকম একটা প্রোগ্রামে এসে বসে আছেন, দুপুরে খাসির মাংস দিয়ে ভাত খাইছেন, তার উপরে আবার মাছ ভাজি, সেই খাওয়া আরামের খাওয়া খেয়ে এসে এখানে বসে আছেন। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালোবাসে না? আমাদেরকে খাওয়াইছে না? তাহলে আমরা এখন সবাই একটু সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে অনেক দেশের ছেলে মেয়েরা এই দুপুরে মাটির বিস্কুট খেয়ে বেঁচে আছে, আমি সেই জায়গাতে খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি। তো এটাই হলো অবস্থা, আমরা ভালো আছি। এই জন্য সৃষ্টিকর্তার কাছে এই খাবারের জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ওকে, যে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের যে প্রোগ্রামগুলো হয় তার মধ্যে একটা দারুণ প্রোগ্রাম হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে সেমিনার। তোমাদের 13 থেকে 19 বছরের বিশেষ করে যারা আছো তাদের জন্য খুবই উপকারী। এই যে গেস্টদেরকে দেখা, ব্যানার তৈরি করা, খাবারের অ্যারেঞ্জমেন্ট করা, এই প্রোগ্রামটা কি সফল করা 4টিখানি কথা আপনারা মনে করেন? 4টিখানি কথা। তরকারি যখন এই যে খাসির মাংসটা খাইলাম বা মাংস যখন বাসায় খাই কত মজা না? কিন্তু এই মাংসটা রান্না করতে কি পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দরকার হয় সেটা জানেন? লবণ দিতে হয়, মশলা কিনতে হয়, তারপর হলুদ দিতে হয়, আবার তরকারি কাটতে হয়, কত নানা ধরনের আয়োজনের পর একটা তরকারি তৈরি হয়। তো সেই বিষয়টার এই প্রোগ্রামটা সাকসেস করতে কে করছে? এই যে বিডি গুলোর দায়িত্বে যে ম্যানেজাররা আছে, আলপনা দিদি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে ডাকছেন, এবং আজ আমাদের দেবেন দা আছেন, দেবেন হেবরম দাদা আছেন 225 থেকে, এই যে তারা সবার সাথে সুন্দর কোঅর্ডিনেশন করে আজকে এই প্রোগ্রামটা দাঁড় করাইছে। তো তাদের জন্য একটা করতালি, আমরা এখানে তাদের জন্য বসতে পারছি। আজকে সবাই আমরা এনজয় করছি, কিন্তু পর্দার পিছনে এই মানুষগুলোর অবদান আছে। তারা সুন্দর করে অ্যারেঞ্জ করতে পেরেছেন বলেই আমি মুরাদ রংপুর থেকে এসে 2-4টি কথা বলার এখানে সৌভাগ্য অর্জন করেছি। তো দিদির সাথে আমার আন্তরিকতা সম্পর্ক আছে, উনি আমাকে ডাকে, কিন্তু শুধুমাত্রই আন্তরিকতা ভালোবাসার সম্পর্ক আছে জন্যই কি দিদি আমাকে ডেকেছেন? এটাই কি কারণ? আর কিছু নাই? পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই হলো ট্রানজাকশনাল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এভরি সিঙ্গেল রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড ইজ ট্রানজাকশনাল।
আমি এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা ক্রাউডের সামনে সুন্দর করে দু চারটি কথা বলতে পারতেছি জন্যই দিদি আমাকে এরকম একটা মহতী অনুষ্ঠানে গেস্ট করে ডেকেছে। ভালোবাসার পাশাপাশি আমার যদি কোনো গুণ না থাকে কেউ আমাকে ডাকবে না, পাত্তা পাবো না। অ্যান্ড অনলি পিপল উইল গিভ ইউ পাত্তা হোয়েন ইউ হ্যাভ সামথিং এলস টু অফার। মানুষ আপনাকে তখনই পাত্তা দেবে যখন আপনার কাছ থেকে কিছু পাবে। আমি এত সুন্দর করে স্টাইল মেরে কথা বলতেছি কেন? বিকজ সাম অফ ইউ আর গেটিং সাম নলেজ ফ্রম মি। তোমরা আমার কাছ থেকে কিছু জ্ঞান নিচ্ছ এবং মনোযোগ দিয়ে শুনতেছো, ওই জন্য আমারও বলতে ভালো লাগতেছে। চিল্লা চিল্লি করতে এতক্ষণ ছেড়েই দিতাম, এটাই হচ্ছে বিষয়। তো বাংলাদেশে যুবন্যান স্যার এসেছিল, উনি একটা কথা বলেছে যে বাংলাদেশে বেকারের সংখ্যা নিয়ে কথা বলা আছে। শুধুমাত্র অনার্স মাস্টার্স পাশ করা শিক্ষিত বেকারের সংখ্যাই বিবিএস এর পরিসংখ্যান অনুযায়ী 26,50,000। 14 লক্ষ এ যাবৎকালে সবাই মিলে সরকারি চাকরি করে। তাহলে এই যে 26 লক্ষ সরকারি চাকরি বা বেসরকারি চাকরি পায় না, এর মধ্যে আসলে গ্যাপটা কোথায়? সার্টিফিকেট এবং চাকরির মাঝখানে স্কিল দরকার হয়। স্কিল বলতে কি বোঝাচ্ছি? কোনো একটা বিষয়ে দক্ষতা, এক্সপার্ট থাকলে তখন যখন ভাইবা দিতে যাবে সেই বিষয়টা যদি সে ভালো উত্তর করতে পারে তাহলে তাকে সেই বিষয়টাতে নেয়। অর্থাৎ সার্টিফিকেট এবং চাকরির মাঝখানে যে স্কিলের গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করা জরুরি। তাহলে কি করা যেতে পারে? অনেক অনেক আলোচনা হলো, এর মধ্যে আমি দু একটি হাইলাইট করতে চাই। যেমন পাবলিক স্পিকিং, ভাইবা বোর্ডে বলেন বা বড় কোনো জায়গাতে, ধরেন যে আপনি ইউনো হয়ে গেছেন, তুমি করে তোমরা ইউনো হয়ে গেছো বা বড় সরকারি চাকরি পাইছো, মানুষের সামনে তো কথা বলতে হবে, অনুষ্ঠানে যাইতে হবে না? তো এই মান সম্মান বাঁচাইতে হলে তো পাবলিক স্পিকিং শিখতে হবে। এই যে প্রেজেন্টেশন স্কিল, একটা বিজনেস মিটিংয়ে প্রেজেন্ট করতে দিল, আমি যদি সুন্দরভাবে ডাটাগুলো উপস্থাপন করতে না পারি তাহলে কি আমি সেখানে ফিট না তো? আর সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, if you want to communicate with others countries in the world, English is a must. ইংরেজি ভাষা যদি এই বাংলাদেশি, এটা তো মানে সেই লেভেলের হায়ার এডুকেটেড সবাই না, বা ইংরেজিতে সবাই সেইভাবে কথাও বলতে পারে না। এই বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ভালোভাবে শুধু ইংলিশটা জানে তাহলে সে জীবনে অনেক কিছু করতে পারবে, চাকরির কোথাও অভাব হবে না। আমাদের এই ইংরেজিতে স্কিলটা দরকার আছে। ফর এক্সাম্পল, দিনাজপুরের ডিসিকে আমার খুব দরকার, আমি খুব একটা সমস্যায় পড়ছি, তা আমার মানে কিভাবে বললে আসলে আমি তার অ্যাটেনশনটা পাবো? আমি যদি বলি, হ্যালো, ইট ইজ ডিসি স্যার স্পিকিং, স্যার I need to discuss an important issue. May I have your attention please? Or may I have your appointment today? I just need 2 minutes of your time. এইভাবে যদি ডিসি স্যারকে বলা হয়, ডিসি স্যার এই কথাটা শুনেই বলবে যে ফোনটা দিছে অ্যাটলিস্ট সে শিক্ষিত লোক। শিক্ষিত লোক না হলে এত সুন্দর করে ইংলিশটা বলতে পারতো না। আর এমনিতে নর্মাল লোকজন যদি কল দিয়ে বলে, স্যার, হ্যালো স্যার, ডিসি স্যার বলছেন, স্যার খুব সমস্যা, স্যার বিপদে পড়ছে, আপনার খুব দরকার। ডিসি বলবে, এর নাম্বার কই পাইছি রে, এর নাম্বার কে দিছে? মানে ভালো জায়গাতে প্রায়োরিটি পাইতে হলেও অ্যাটলিস্ট, মানে বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই ইংলিশ একটু কাঁচা, এটা তো আমরা মানি। হ্যাঁ, এই জায়গাটাতে শুধুমাত্র যদি ইংরেজিতে ভালো করা যায়, পরকে পাইতেছেন না, কিছুই হচ্ছে না। হ্যাঁ, এমনি যা হুট করি, নো হু দা হেল আর ইউ সিটিং ইন মাই চেয়ার, আরে পরে সর্বনাশ কাহিনী, একই অবস্থা। মানে কঠিন শিক্ষিত মনে করবে। সো কম্পিউটার স্কিল এবং ইংলিশ স্কিল, ইংলিশ কিভাবে শিখতে হয় সে আলাপে আজকে যাবো না, এটা মেলা আলাপ। হাউ টু স্পিক ইংলিশ, হাউ টু লার্ন ইংলিশ, এগুলোর উপর ইউটিউবে ফেসবুকে অনেক অনেক ভিডিও আছে। তোমরা যদি জানার আগ্রহ থাকে তোমরা দেখে নিবা, বাট তোমরা যদি স্পেশাল হতে চাও তাহলে এই স্কিলটার দরকার আছে। শুধুমাত্র ইংরেজি নয়, তোমরা যে যে পেশাতে ভালো করতে চাও একটা স্পেশাল স্কিলের দরকার আছে। যেমন আলপনা দিদি যদি জুতাটাও কালার করতে যায়, যে মুসি ভালো কালার করতে পারে তার কাছেই যাওয়ার চেষ্টা করবে। আমি চুলটা কাটাতে গেছি রংপুরের মধ্যে, যে সেলুনে ভালো চুল কাটে সেখানেই গেছি। অর্থাৎ আমি কিন্তু খুঁজি ওই পেশাটার উপর দক্ষ লোকটা কে। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন ওই পেশাতে দক্ষতা অর্জন করতে হবে, এটার কোনো বিকল্প নাই। ইটস নট টাইম টু জিকে, ইটস নট টাইম ফর জিকে, এটা জেনারেল নলেজের দিন নাই। ইটস টাইম ফর এসকে। এসকে মিনস সুপার নলেজ। প্রাইমারি শিক্ষক সবগুলো সাবজেক্ট পড়ায়, বেতন পায় 50,000, সরি 20,000। আর কলেজের শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, বাংলার প্রভাষক হলে বাংলা, ইংরেজির প্রভাষক হলে ইংরেজি, বেতন পায় 60,000। তাহলে সবগুলো সাবজেক্ট পড়ে তার খাওয়া নাই, কিন্তু যে একটা সাবজেক্ট পড়ে ওর খাওয়া আছে। যে কোনো একটা বিষয়ে সুপার হইতে হবে, এসকে, বিষয়টা মনে থাকবে। আর সবাই আমাদের তো সোসাইটি দেখেন,
আমরা এই সমাজে কে কোথায় দাঁড়ায় আছে, কে কি করতেছি, এটা কিসের উপর নির্ভর করে? আমাদের কর্মের উপর নির্ভর করে। এই কাজগুলো করতে গিয়ে ওই দেখা যাবে যে সমাজের মানুষ তো আসলে হিউম্যান ব্রেন ইজ নর্মালি নেগেটিভ। হিউম্যান ব্রেন ইজ নর্মালি নেগেটিভ। ভালো কিছু করতে গেলে আসলে পিছনে টেনে ধরার লোকের অভাব নাই, সমালোচনা করবে। দেখেন বাংলাদেশ 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, কেউ কি ভেবেছিল এই বাঙালি, নাই কোনো ট্রেনিং, নাই কোনো প্রশিক্ষণ, নাই কোনো সেনাবাহিনী, লাঠি দিয়ে যুদ্ধ করে পাকিস্তানের সাথে স্বাধীনতা লাভ করবে? এটা কেউ ভাবছে? কিন্তু হয় নাই, জিতি নাই, বাংলাদেশ স্বাধীন হয় নাই, হয়েছে তো। এভারেস্ট জয়ী বাংলাদেশে একজন প্রথম যিনি এভারেস্ট জয়ী, নিশাত মজুমদার, উনি কি এভারেস্টটা জয় করার আগে কেউ ভাবছে মহিলা মানুষ অত উপরে উঠবে? ভাবে নাই তো, কিন্তু এভারেস্ট তো জয় করে ফেলছে। অর্থাৎ সবাই যেটা ভাবে সেটাই যে কারেক্ট, এটা ভাবার কোনো দরকার নাই। আর আমরা এখানে গ্রামাঞ্চলে যারা বসবাস করি, আমরা সচরাচর চিন্তা করি আমাদের আশেপাশের 8 কিলোমিটারের মধ্যে যা আছে এটাই বোধহয় পৃথিবী। এটাই পৃথিবী না, এর বাইরে থেকে আরো চিন্তা করতে হবে। এর জন্য এই যে প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে হবে, বিভিন্ন প্রতিযোগিতাতে যাইতে হবে, এবং আমরা বর্তমানে বলি যে গ্লোবাল ভিলেজ, বিশ্বগ্রামের পড়া আছে না বইয়ে? তো গ্লোবাল ভিলেজে চলতে গেলে আমাদের গ্লোবাল সিটিজেন হইতে হবে না? ওর জন্য এইখানে বসে আমি দিনাজপুরের আমইরে থেকে আমাকে জানতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে কি করেছে, মাদুরোকে কবে তুলে নিয়ে গেছে। আমি যদি এই বিষয়ে জানতে পারি তাহলেই আমি স্মার্ট, দেন ইউ উইল বিকাম সামবডি। এই নলেজটা থাকতে হবে। তাহলে তোমরা এখানে থেকে চিন্তা করবে না যে দিনাজপুর সদরের বা বিডি 25-এর একটা শিশুর সাথে 45-এর শিশু কিভাবে নাচ গানে কম্পিটিশন করবে। চিন্তা এটা থাকলে কিছুই করতে পারবে না জীবনে। থিঙ্কিং শুড বি আউট অফ দ্য বক্স। তুমি এখান থেকে বসে ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের সাথে কিভাবে বিতর্ক করবা, বক্তৃতা প্রতিযোগিতা অংশগ্রহণ করবা, তোমাকে সেটা ভাবতে হবে। তাহলেই তুমি স্মার্ট, অ্যান্ড ইউ আর অ্যাজ কুল অ্যাজ এনিবডিস ইন দ্য ওয়ার্ল্ড। যেটা বোঝা গেল? আর যেটা বলছিলাম যে কর্ম, এই যে আমাদের সমাজে ওই প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত একটা উঁচু জাত, একটা নিচু জাত, একটা উঁচু একটা নিচু, এটা ওই ওই কাল থেকেই হয়ে আসছে এবং এখনো হচ্ছে। এই কাজটা কেন হয় বলেন তো আমাকে? উঁচু নিচুর পার্থক্যটা হয় জন্মের কারণে না। আমার জন্মের উপর আমার হাত আছে? আমাকে আল্লাহ যে ঘরে জন্ম দিছে আমার সেটি জন্ম হয়েছে। আমার চেহারার উপর আমার হাত আছে? আমার আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আমি সেইভাবেই দুনিয়াতে আসছি। আমার হাত আছে কোথায়? আমার হাত আছে কর্মে। দেখেন ক্রিকেটে সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, তারা কিন্তু ভালো ক্রিকেট খেলে, তারা তাদের জায়গা থেকে বেস্ট। সাকিব আল হাসান পৃথিবীর মধ্যে বেস্ট অলরাউন্ডার। গানের ক্ষেত্রে যদি বলি আমাদের জেমস ভাই, তাহসান ভাই, হ্যাঁ, এরা কিন্তু তাদের জায়গা থেকে বেস্ট। আবার যদি ছেঁকা খাওয়া গানের দিকে যায়, বাংলাদেশের শান্ত আছে, ইমন খান আছে, ভারতের আছে আরমান আলী, ওরা খালি বন্ধু যখন মানে মানে আমার ভাই সামনে দিয়ে মানে কঠিন অবস্থা, খালি ছেঁকা খাওয়া গান। তো কেউ তাহসান ভালো গানের মাধ্যমে বলতেছে যে ও হচ্ছে খুবই কুল সিঙ্গার, আবার ছেঁকা খাওয়া গান প্রেয়সীর বিয়ে হলে এগুলো যখন বলে ইমন খান, শান্তরা, ওও কিন্তু আলোচিত সমালোচিত হচ্ছে তার কর্মের মাধ্যমে। অর্থাৎ কেউ করছে ভালো কাজ, কেউ করছে কুকাজ, কেউ করছে ভুলভাল কাজ। যে ভুলভাল কাজ করছে সে ভুলভাল কাজের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে, যে ভালো কাজ করছে সে ভালো কাজের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে। অর্থাৎ আপনার চেহারার ওপর হাত নাই, আপনার হচ্ছে জন্মের ওপর হাত নাই, কিন্তু যেটার ওপর হাত আছে সেটা হচ্ছে নিজের কর্ম। কর্মই নির্ধারণ করে যে আপনি সমাজের কোন স্তরে থাকবেন, আপনি উঁচু না নিচু। আর ফুল যে জায়গায় জন্মায় সেই জায়গাটা সবসময় নাও পরিষ্কার থাকতে পারে। গোলাপ ফুল কি খারাপ জায়গাতে জন্মাইতে পারে না, কিন্তু ও জন্মানোর পরে ওর সুবাসটা গোলাপের সুবাসে হবে। ঠিক আছে? আর আমাদের আসলে এই যে স্বপ্ন, স্বপ্ন নিয়ে সকাল থেকে অনেক কথা হয়েছে না? স্বপ্নটাকে আসলে তোমরা কিভাবে দেখো, এটা আমার একটা কোশ্চেন। স্বপ্ন দেখতে কি লাগে? আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। আলবার্ট আইনস্টাইনের নাম শুনেছো তোমরা? আলবার্ট আইনস্টাইন, ওই যে আপেল পরে তত্ত্ব আছে। আলবার্ট আইনস্টাইন কিন্তু বিশ্বের খ্যাতিনামা একজন বিজ্ঞানী, তাই তো? তা আলবার্ট আইনস্টাইনের ব্রেন চুরি করছিল, হ্যাঁ, আমেরিকার একজন বিজ্ঞানী, ওর নাম হচ্ছে টমাস হার্ভে। ব্রেনটা কেন চুরি করছিল বলতে পারো? হ্যাঁ, তা ও এক বিজ্ঞানী হয়ে আর এক বিজ্ঞানীর ব্রেন চুরি করছে আইনস্টাইন মরার পরে। ব্রেন চুরি করে সে আসলে দেখতে চায় যে আলবার্ট আইনস্টাইনের ব্রেনে এমন কি আছে যে ও এত কিছু আবিষ্কার করে ফেলছে, আমাদের কারো বেল নাই, ওর ব্রেনে আছেটা কি। ব্রেনটা চুরি করে নিয়ে গবেষণায় দেখে আলবার্ট আইনস্টাইনের ব্রেনে যা যা আছে ওর ব্রেনেও তা তা আছে। তাহলে ও ভিন্ন কিছু খুঁজে পায় নাই। এখন চিন্তা করেন, আল্লাহ কিন্তু ন্যায় বিচারক, এটা আপনারা মানেন? সৃষ্টিকর্তা ন্যায় বিচারক না?
উনি কি আমাদের সাথে কম বেশি করবে? করবে না। উনি আমাদের মস্তিষ্কটা সবাইকে সমানভাবেই ক্ষমতা দিয়েছেন, একই মস্তিষ্ক একই ব্রেন আমাদের সবার মধ্যে দিয়েছেন, কিন্তু পার্থক্যটা হচ্ছে চিন্তা ভাবনায়। উনি ব্রেন দিছে সমানভাবে, কিন্তু চিন্তা ভাবনা আপনি কিভাবে করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। এই চিন্তা ভাবনার জন্য কেউ হয় আইনস্টাইন, কেউ হয় ওয়ারেন বাফেট, কেউ হয় বিল গেটস, আবার কেউ হয় সদরঘাটের কুলি, এই চিন্তা ভাবনার কারণে। এখন চিন্তা ভাবনাটা বলতে, আপনি যদি এখন চিন্তা করেন যে আমি আজকে চুরি করব, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে দিবে কি কি উপায়ে চুরি করলে আপনি ধরা পড়বেন না। আবার আপনি যদি চিন্তা করেন যে আমাকে এই মাসে 20,000 টাকা আর্ন করতে হবে, তাহলে কোন কোন ওয়েতে আর্ন করা যায় এই জিনিসটাও কিন্তু ব্রেন আপনাকে দিবে। অর্থাৎ আমাদের মোবাইলে একটা সুন্দর জিনিস আছে না, গুগল প্লে স্টোর একটা অ্যাপস আছে না, ওই অ্যাপসে এমনও অ্যাপ্লিকেশন পাওয়া যায় যেখানে কোরআন মাজিদের তর্জমা সহ অনুবাদ পাওয়া যায়, বাংলা মানে সহ পাওয়া যায়। আবার ওখানে এমনও অ্যাপস আছে যেটা দিয়ে অশ্লীল ছবি দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদের। তাহলে আপনার ব্রেনে আপনি কোন জিনিসটাকে কমান্ড দিবেন সেটা হলো বড় কথা। ওখানে আমি যদি একজন চাকরি প্রত্যাশী হই, তাহলে কোন কোন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ওখানে সার্কুলার দিচ্ছে আমি সেটা খুঁজে বের করব, ওই জিনিসটা ওখানে আছে, লক্ষ লক্ষ অ্যাপস আছে। আবার যদি আমি খারাপ হই, কোন দেশের কার সাথে কোন নায়কের কি কেলেঙ্কারি হলো, তাহলে আমি ওগুলো খুঁজবো, তাহলে ওগুলো ইনস্টল করবো। তাহলে আমি আসলে চাই কি, আমার ব্রেনটাকে আমি যদি বলি তোর দ্বারা কিছু হবে না, তুই আত্মহত্যা কর, ব্রেন কবে ইয়েস স্যার তুই কিছু পারবি না, তুই আত্মহত্যা কর। আবার ব্রেন যদি বলে তুই বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো, তাহলে ব্রেন কবে এখনই পড়তে বস। এখন আমি বিষয়টা ক্লিয়ার করলাম, আইনস্টাইনেরও যে ব্রেন আমাদেরও ওই একই ব্রেন। আমাদের সমস্যাটা হচ্ছে চিন্তা ভাবনায়, 8 কিলোমিটারের বেশি আমরা চিন্তা করতে পারি না। আমি বিষয়টা আরো একটু সোজা করে দেবো। টমাস আলভা এডিসনের নাম শুনেছি না আমরা? এই থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, তাও আবার 9,999 বার ফেল করে লাস্টের বার বহুত করে আলো জ্বলে উঠছে, পৃথিবীর লোক পাইলাম আলোর দিশা, রাইট? তাহলে টমাস আলভা এডিসন মারা গেছে কিন্তু বহুদিন আগে, এখনো তো একটা বাল্ব জ্বলছে, এটা কি আবিষ্কার করলো? ও টমাস আলভা এডিসন যদি এতই বিজ্ঞানী একাই আবিষ্কার করছে বাল্বটা, তাহলে ও মারা যাওয়ার পর তো আর বাল্ব জ্বলার কথা না, তাহলে তো আবার ল্যাম্পো জ্বলার কথা। তাহলে বাল্ব তো এখনো তৈরি হচ্ছে। টমাস আলভা এডিসন, ওকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিল সৃষ্টিকর্তা, সেটা কাজে লাগে সর্বপ্রথম আবিষ্কার করছে, কিন্তু যে মাথা দিয়ে ওই বাল্বটা বানাইছে, আবার একই মাথায় কিন্তু ওই যে বুদ্ধি খাটায় বাল্ব বানাইতে পারছে, এই বাল্বটা যাই বানাইছে ওর মাথায় একই জিনিস আছে। যদি না থাকতো তাহলে ওই কেমনে বানাইতো? ওখানে যা সকেট আছে এখানেও তাই আছে। অর্থাৎ ও প্রথম দেখাইছে, আর এ পরে এটা করতে পারছে। অর্থাৎ আইনস্টাইনও করতে, কি বলে, টমাস আলভা এডিসনও করতে পারছে, এখন যে মানুষটা বাল্ব বানাচ্ছে এও করতে পারছে। ওর মাথা দিয়ে যা বের হয়েছে আর মাথা দিয়েও তাই বের হয়েছে, শুধু আগে আর পরে। তাহলে কি আজকে থেকে আমরা কি বুঝবো? আমাদের কি বিজ্ঞানীর মস্তিষ্ক আর আমার মস্তিষ্কের মধ্যে কোনো তফাৎ আছে? নাই। আল্লাহ ন্যায় বিচারক, সবাইকে একই রকম ব্রেন দিয়ে দুনিয়ায় পাঠাইছে, কিন্তু আমরা এত হতভাগ্য, চিন্তা ভাবনার কারণে সদরঘাটের কুলির দিকেই যাই, আমরা ভালোটা চিন্তা করতে পারি না। তাহলে স্বপ্ন দেখো, স্বপ্নের মতো দৌড়াও, স্বপ্ন অর্জন করতে যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে যাও, যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও, তাও স্বপ্নের পেছনে ছোট। স্বপ্ন কিভাবে দেখতে হবে? স্বপ্ন, আমি আজকে 8-9-এ পড়ি, আমি জানি না ভবিষ্যতে হবো কি। আমি আমার স্বপ্নটা ছোট্ট করে বলি, আমি যদিও কোনো বিখ্যাত লোক হই নাই, আমি ক্লাস 8 পর্যন্ত সবার মতো যাই জিজ্ঞেস করে তাকে বলতাম ডাক্তার হবো। পরে আমি দেখি যে আমি তো পড়ি আর্টসে, আমি তো ডাক্তারের লাইনেই নাই, জীব বিজ্ঞান বলে ডাক্তার হয়, আমি তো পড়ি সাহিত্য। আরে ছোট থাকতে যাই জিজ্ঞেস করছে তাকেই বলছি বড় হয়ে ডাক্তার হবো। পরে ইন্টারমিডিয়েটের দিকে আমি সায়েন্সেই পড়ি না, ডাক্তারের লাইনেই নাই, আর্টসে পড়ি। তো পরবর্তীতে স্বপ্নটা চেঞ্জ করা লাগলো, এই স্বপ্নটা যেন তোমাদেরকে চেঞ্জ না করা লাগে। পরবর্তীতে ইন্টারমিডিয়েটে আর্টস থেকে পাস করে দেশের একটা সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সাহিত্যতে আমি হচ্ছে অনার্স এবং মাস্টার্স করে এখন তোমাদের সামনে দাঁড়িয়ে আছি। আমি একটা অর্গানাইজেশনের সিইও এবং একটা পত্রিকার জেলা প্রতিনিধি, এবং 46 এবং 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা দুটো আমি দিয়েছি। আমি ফলাফলের অপেক্ষায়। অর্থাৎ আমি আমার স্বপ্ন সেট করেছিলাম ক্লাস 9-এ আর্টসে ভর্তি হওয়ার পরে আমি ইংরেজিতে পড়বো, আমি ইংরেজিতে পড়ি এবং ইংরেজি বলতে পারি তোমাদের সামনে, তোমরা তো দেখছো না। আমি আপনার এখনো পর্যন্ত এই যে আনুষঙ্গিক কাজগুলো যা করছি, কিন্তু আমার টার্গেট আই ওয়ান্ট বি ম্যাজিস্ট্রেট, আমাকে ম্যাজিস্ট্রেট হতেই হবে। তো তোমরা দেখো যে কোন কোন পেশাতে গেলে পাওয়ার এক্সারসাইজ করা যায়। কেউ পুলিশ হয়ে দেশের সেবা করার চেষ্টা করো, একজন শিক্ষক হয়ে মানুষকে আলোকিত করার চেষ্টা করতেছো। সব স্বপ্ন যেন ডাক্তারের মধ্যে না থাকে, তোমরা একটু ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখো এবং তোমরা যে বিষয়ে পারো। আমি মানুষের কাটা যাওয়া দেখলে ভয় করি, আমি কিছু ডাক্তার। আমি ইংরেজি পারি, আমি ইংলিশ শিখে ম্যাজিস্ট্রেট হব, আমি ইংলিশের কোচিং দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। এটা হওয়া উচিত, স্বপ্ন এইভাবে দেখা উচিত। তাহলে
ব্রেনের বিষয়টা ক্লিয়ার। এখন যদি কেউ বলে মোর ছেলের মেধা কম, ওর এটা ভীমরতি কথাবার্তা। কিসের মেধা কম? মেধা খাটাইতে হবে, আমরা মেধাটাকে খাটাই না। এই ব্রেন সম্পর্কে বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছেন, মানুষের এই ব্রেনটা হচ্ছে আইসবার্গের মতো। তোমরা টাইটানিক চিনো? হ্যাঁ, টাইটানিক চিনো? টাইটানিক জাহাজের কথা শুনেছো? এই টাইটানিক জাহাজ 1912 সালে আইসবার্গের সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে গেছিল। আইসবার্গ বোঝো? বরফের দলাটা দেখা যায়। ওই আইসবার্গের উপরে থাকে 10% আর পানির নিচে থাকে 90%। আমাদের এই দুনিয়াতে আমরা দুনিয়াবি যাহা বুদ্ধি প্ল্যান পরিকল্পনা করি, চুরি বাটপারি ক্লাসে হ্যান ত্যান যত যা আছে, এই সবগুলো 10%। আমাদের মস্তিষ্কের আরো 90% আছে ওই পানির তলে। 90% সুপ্ত অবস্থায় আছে, এগুলো অবচেতন মাইন্ডে, সাবকনসিয়াস মাইন্ড, এগুলো আমরা দেখতে পাই না। এই 90% নিচে যারা ব্যবহার করা শিখেছে, মানে বরফের সাথে তুলনা করছি কিন্তু